দেখ, আমাদের যে সাজেশন প্রোভাইড করেছিলাম, হোল্ডিং কোম্পানি 9টা অঙ্ক দিয়েছিলাম, তাই তো? হোল্ডিং কোম্পানি 9টা অঙ্ক দিয়েছিলাম, একটা অঙ্ক বাকি ছিল। সাজেশনে একটাই অঙ্ক বাকি ছিল, আমরা সেই অঙ্কটা করিয়েছি। একটা অঙ্ক বাকি ছিল, সব অঙ্কই করিয়েছিলাম, একটা অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কটা করাচ্ছি। দেখ কি বলেছে, 9 নম্বর অঙ্কটা, একটাই অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কটা করাচ্ছি। 9 নম্বর অঙ্কটা, জুপিটার লিমিটেড পারচেসড, ঠিক আছে, কন্ট্রোল অফ নেপচুন লিমিটেড। জুপিটার কোম্পানি নেপচুন কোম্পানির কন্ট্রোল কিনেছে, মানে মোট কথা জুপিটার কোম্পানি নেপচুন কোম্পানির শেয়ার কিনছে। কবে? 1/7/19 কিনে নিচ্ছে। ব্যালেন্স শিট দিয়েছে কবে? 31/12/19। তাহলে সবার প্রথম যখনই হোল্ডিং কোম্পানি অঙ্ক দেবে, সবার প্রথম না যে কাজটা করবি, দেখবি অঙ্কে বোনাস শেয়ার আছে কিনা। দেখবি অঙ্কে বোনাস শেয়ার আছে কিনা। এই অঙ্কটা ভালো করে পড়। এই অঙ্কটায় বোনাস শেয়ার দেয়নি, এই অঙ্কটায় তোর বোনাস শেয়ার দেয়নি অঙ্কে, ঠিক আছে? এই অঙ্কে কি দেয়নি? বোনাস শেয়ার কোন ট্রিটমেন্ট দেয়নি। তাহলে সবার প্রথম যেটা করতে হয়, আমরা শিখিয়েছি পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং কর। সবার প্রথম বের কর পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং। সবার প্রথম বের করো পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং, ঠিক আছে? দুটো কোম্পানি, একটা জুপিটার কোম্পানি আর একটা নেপচুন কোম্পানি। জুপিটার কোম্পানি কতগুলো শেয়ার কিনেছে কোশ্চেন করে দেখ। জুপিটার কোম্পানি শেয়ার কিনেছে কোথায়? এখানে তো বলেনি, তার নিচে বলেছে। নিচে বলেছে জুপিটার কোম্পানি 13,500টা শেয়ার কিনেছে, ঠিক আছে? জুপিটার 13,500টা শেয়ার কিনেছে। কার শেয়ার কিনবে? নেপচুনের। আর নেপচুনের শেয়ার কত ছিল দেখ, 1,80,000 টাকা শেয়ার ক্যাপিটাল ছিল, 10 দিয়ে ভাগ করলে 18,000। তাহলে কি হবে? 13,500/18,000। 13,500/18,000 ইন্টু 100, এটাকে কত? 75%। দেখতো, এটাকে বলা হয় কি? কস্ট অফ কন্ট্রোল। এটাকে বলা হয় কস্ট অফ কন্ট্রোল। তাহলে বাকি রইলো কত? 25%। এটাকে বলা হয় মাইনরিটি। হয়ে গেল। এরপরে আমরা কি করতাম? টাইম লাইন ড্র করতাম, টাইম লাইন। তো দেখ, আমাদের ইয়ার এন্ড কবে বলেছিল? ইয়ার এন্ড বলেছিল 31/12/19। 31/12/19 ইয়ার এন্ড বলেছিল। শুরু ছিল কবে? 1/1/19। তাহলে শেয়ার কেনা হয়েছিল কবে? 1/7/19। তাহলে এইটুক সময়কালটাকে বলা হয় প্রি, মানে শেয়ার কেনার আগের পোর্শনটাকে বলা হয় প্রি, আর শেয়ার কেনার পরের পোর্শনটাকে বলা হয় কি? পোস্ট। শেয়ার কেনার আগের পোর্শনটাকে বলা হয় প্রি, আর শেয়ার কেনার পরের পোর্শনটাকে বলা হয় কি? পোস্ট। ঠিক আছে? শেয়ার কেনার আগের পোর্শনে প্রি আর পরের পোর্শনে পোস্ট। প্রি হচ্ছে কত? 6 মাস। পোস্ট কত মাস? 6 মাস। হয়ে গেল, প্রি আর পোস্ট আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের কি কাজ করতাম? এরপরে আমরা করতাম ওই প্রফিট এন্ড রিজার্ভ অফ কোন কোম্পানি? নেপচুন কোম্পানি। কর, লেখ প্রফিট এন্ড রিজার্ভ অফ নেপচুন কোম্পানি। লেখ প্রফিট এন্ড রিজার্ভ অফ কি লিখবি? প্রফিট এন্ড রিজার্ভ অফ নেপচুন লিমিটেড। কি লিখলাম? প্রফিট এন্ড রিজার্ভ অফ নেপচুন লিমিটেড। তার মানে আমরা কি বলেছিলাম? আমরা দাগ কাটতে বলেছিলাম, মনে হয় তোদের? দাগ কাটতে বলেছিলাম, 3টে ঘর হবে অ্যামাউন্টের। প্রথম ঘরটাকে লিখবো কি? ক্যাপিটাল প্রফিট। তারপর ঘরটাকে লিখবো রেভিনিউ প্রফিট। লাস্টের ঘরটাকে লিখবো রেভিনিউ রিজার্ভ। পার্টিকুলার্স। তো প্রথমে কি লিখবো? প্রথমে লিখতাম, কি লিখতাম মনে আছে তোদের প্রত্যেকের? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। লেখ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তাহলে শুরুর ডেট কবে ছিল? 1/1/19। লিখবো কি? অ্যাজ অন 1/1/19। অ্যাজ অন 1/1/19। তাহলে দেখ 1/1/19 প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স কত ছিল? নিচে বলেছে, দেখ নিচে, এই দেখ, নেপচুন লিমিটেড হ্যাড
অন 1/1/19 30,000 জেনারেল রিজার্ভ অ্যান্ড পিএলএ ছিল কত 36,000। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে এখানে ব্যাকেটে ক্রেডিট বলেছে, এটা মাথায় রাখতে হবে। যদি ডেবিট বলে তখন লস, আর ক্রেডিট বলা মানে প্রফিট। তাহলে প্রফিটে কত ছিল 36,000। এই টাকাকে আমি ইনারে লিখবো, এই টাকাটাকে আমরা কোথায় লিখবো ইনারে লিখবো, জানি আমরা এই টাকাটাকে আমরা কোথায় লিখবো ইনারে লিখবো। ঠিক আছে তো, এইবার কেন ইনারে লিখলাম, কেননা অনেক সময় না ডিভিডেন্ডের কথা বলে দেয়, ডিভিডেন্ড বলে দেয়। তো এরকম কোশ্চেনটা পড়ে দেখতে হবে ডিভিডেন্ড বলেছে কিনা। এই যে বলে 10% ডিভিডেন্ড ওয়াজ রিসিভ বাই জুপিটার লিমিটেড। তাহলে ডিভিডেন্ডটা কে রিসিভ করবে, জুপিটার কোম্পানি ডিভিডেন্ড রিসিভ করছে। ঠিক আছে তো, তাহলে দেবে কে 10% ডিভিডেন্ড। 10% ডিভিডেন্ড ওয়াজ রিসিভ বাই জুপিটার লিমিটেড। জুপিটার লিমিটেড 10% ডিভিডেন্ড রিসিভ করবে ইন জুলাই ফ্রম নেপচুন লিমিটেড, মানে নেপচুনের থেকে ডিভিডেন্ড রিসিভ করবে, নেপচুনের থেকে ডিভিডেন্ড রিসিভ করবে। এবার ডিভিডেন্ড বলেছিল দু রকমের হয়, একটা প্রি ডিভিডেন্ড হয় আর একটা পোস্ট ডিভিডেন্ড হয়। প্রি ডিভিডেন্ড হয় আর পোস্ট ডিভিডেন্ড হয়। তার মানে এখানে কি বলছে, এই ডিভিডেন্ডটা শেয়ার কেনার আগের না পরে, দেখা যাক কোশ্চেনটা পড়ে যা। এখানে বলে দিয়েছে ফর 2018 শেয়ার কেনা হয়েছে 19-এ, তার মানে শেয়ার কেনার আগের ডিভিডেন্ড, এটাকে বলে প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, এটাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড। কত পার্সেন্ট 10%। তো ডিভিডেন্ডটা কে দেবে, ডিভিডেন্ডটা দিচ্ছে তোমার এই দেখো নেপচুন কোম্পানি। নেপচুনের ক্যাপিটাল কত ছিল 1,80,000 টাকা, তাহলে 1,80,000 10% ডিভিডেন্ড মানে কত হচ্ছে 18,000 টাকা ডিভিডেন্ড হচ্ছে। তাহলে যে ডিভিডেন্ড পে করবে তার প্রফিট কমে যায়, যে ডিভিডেন্ড পে করে তার প্রফিট কমে যায়। তা ডিভিডেন্ড পে করছে কে, নেপচুন, নেপচুনের প্রফিট কমবে কত 18,000 টাকা। মাইনাস দিয়ে লেখ ডিভিডেন্ড 1,80,000 টাকা 10%। আর এটা কেন ওপেনিং থেকে বাদ দিলাম, নর্মাল ব্যাপার। তার মানে এটা প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড সবসময় ওপেনিং প্রফিট থেকে মাইনাস হয়, ওপেনিং প্রফিট থেকে। ঠিক আছে তো, তো হয়ে গেল বাদ দিয়ে কত হলো 18,000 টাকা। এবার দেখ তোদের ব্যালেন্স শিটের দিকে দেখা, প্রত্যেকে না ব্যালেন্স শিটের দিকে দেখা, ব্যালেন্স শিটে কত ছিল প্রফিট এন্ড লসে, দেখ কত ছিল 60,000 টাকা, ব্যালেন্স শিটে কত ছিল প্রফিট এন্ড লসে 60,000 টাকা। তার মানে বোঝাই যাচ্ছে শুরুতে কত ছিল আর শেষে কত হলো, শুরুতে ছিল 18,000 টাকা আর শেষে হলো 60,000 টাকা। তাহলে কত হলো প্রফিটটা, কত চেঞ্জ কত হলো 42। তাহলে এখানে প্রফিট ডিউরিং দ্য ইয়ার। দুটো পার্ট হবে, একটা হবে প্রি আর একটা হবে পোস্ট, একটা হবে প্রি পার্ট আর একটা হবে পোস্টেড পার্ট। তো 42,000 টাকার মধ্যে প্রি হবে 6/12 মানে 21,000 টাকা, আর পোস্ট হবে 21,000 টাকা। তাহলে প্রি প্রফিট চলে যাবে ক্যাপিটাল প্রফিটে আর পোস্ট প্রফিট চলে যাবে রেভিনিউ প্রফিট। মিটে গেল ঝামেলা। এবার করবো কোথায়, রিজার্ভ লিখো, রিজার্ভ অ্যাজ অন 1/1/19। তাহলে রিজার্ভে কত ছিল, প্রথমেই বলেছিল কোশ্চেনে রিজার্ভে বলেছিল 30,000 টাকা। ঠিক আছে, বছরের শুরুতে রিজার্ভে ছিল 30,000 টাকা, এটা তো ক্যাপিটাল প্রফিট, এটা তো ক্যাপিটাল প্রফিট। এবার বছরের শেষ দিন রিজার্ভে কত ছিল, বছরের শেষ দিন রিজার্ভে 30,000 টাকাই ছিল, বছরের শেষ দিন রিজার্ভে 30,000 টাকাই ছিল, কোন ট্রান্সফার হয়নি, তার মানে তো কোন ট্রান্সফার হয়নি, তাই না। বছরের শুরুতেও ছিল রিজার্ভ 30,000 টাকা, শহর 30,000 টাকা, কোন ট্রান্সফার হয়নি। হয়ে গেল। এবার কি বলেছে, এবার একটা ওই রিভ্যালুয়েশনের অ্যাডজাস্টমেন্ট দিয়ে রিভ্যালুয়েশন। তাহলে লেখ ওয়ার্কিংসে লেখ রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি, লেখ ওয়ার্কিংসে লেখ রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি, লেখ রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি। কি লিখলাম, রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি। কি বলেছে, বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি স্ট্যান্ডিং ইন দ্য বুকস অফ নেপচুন লিমিটেড 1,20,000। ঠিক আছে তো, 1,20,000 মানে স্ট্যান্ডিং ইন দ্য বুকস মানে বুক ভ্যালু। বছরের শুরুতে প্ল্যান্টে ছিল 1,20,000 টাকা, তো বছরের শুরুতে 1,20,000 টাকা ছিল আর বছরের শেষ দিন কত আছে 1,08,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন কত হলো 12,000 টাকা। তাহলে এক একটা করে পার্ট বাই পার্ট লিখতে থাক, এক একটা করে পার্ট বাই পার্ট লিখতে থাক। তাহলে কি লিখবি, এখানে লিখ অন 1/1/19 বুক ভ্যালু, শুরুতে কত বলে দিয়েছিল 1,20,000 টাকা, আর শেষে মানে অন 31/12/19 কত ছিল বুক ভ্যালু 1,08,000 টাকা, 1,08,000 টাকা। তো বাদ দিয়ে কত হলো 12,000 টাকা তোমার ডেপ্রিসিয়েশন হয়ে গেল,
12,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তাহলে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে? পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 10%। 12,000 বাই 1,20,000 ইন্টু 100 কত হলো? 10% হয়ে গেল। এবার কি লিখবো? অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন, অর্থাৎ যেই দিন শেয়ার কিনেছি, যেই দিন শেয়ার কেনা হয়েছে সেই দিন দ্য ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ভ্যালু অফ প্ল্যান্ট, সেদিন প্ল্যান্টের ভ্যালু কত হবে? 1,20,000 টাকা ছিল বছরের শুরুতে, ঠিক আছে? বছরের শুরুতে ছিল 1,20,000 টাকা। আর সারা বছরে তুমি মেশিন ইউজ করেছো 12,000 টাকা। সারা বছর ধরে মেশিন ইউজ করে 12,000 টাকা। তাহলে মেশিনটা কেনা হয়েছে কবে? 6 মাস পর। তাহলে 12,000 টাকা যদি 1 বছরে ডেপ্রিসিয়েশন হয় তাহলে 6 মাসে কত হচ্ছে? 6,000 টাকা। 6 মাসে 6,000 টাকা। তাহলে 12,000 টাকা ইন্টু 6/12, 6,000 টাকা। তাহলে কত হচ্ছে? 1,20,000 মাইনাস 6,000 তাহলে কত হলো? 1,14,000। তার মানে কি বোঝাতে পারলাম? এখানে কি বুঝতে পারছি এখান থেকে? যেই দিন শেয়ার কেনা হয়েছে সেই দিন, সেই দিন কত টাকার মেশিন এক্সিস্ট করছে? কত এক্সিস্ট? 1,14,000। অর্থাৎ এই নেপচুন কোম্পানি ও ওর ব্যালেন্স শিটে 1,14,000 টাকা মেশিনের ভ্যালু দেখিয়েছে। কিন্তু ওই দিন যেই দিন শেয়ার কিনে সেই দিন মার্কেটে মেশিনের ভ্যালু কত ছিল? দেখ, বলে দিয়েছে, বলে দিয়েছে। সেই দিন মার্কেটে মেশিনের ভ্যালু কত ছিল? স্যার সেই দিন তো মার্কেটে মেশিনের ভ্যালু ছিল 1,44,000। তাহলে 1,44,000 সেই দিন মার্কেটে মেশিন ভ্যালু কত ছিল? 1,44,000। তার মানে দেখাতে হবে 1,44,000, তুই দেখিয়েছিস 1,14,000। তাহলে কি করেছিস? 30,000 টাকা কম দেখিয়েছিস। তাহলে এখন কি করতে হবে? 30,000 টাকা বাড়াতে হবে। অর্থাৎ লেখ আন্ডার ভ্যালুয়েশন, নিচে লেখ, নিচে লেখ আন্ডার ভ্যালুয়েশন। এই যে আজকে তোকে বলে দিলাম এখানে বসে, এই অ্যাডজাস্টমেন্টটা পরীক্ষার হলে দিয়ে দিয়েছে, এই অ্যাডজাস্টমেন্টটা পরীক্ষার হলে দিয়ে দিয়েছে, এই অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিয়েছে। আর ডিভিডেন্ড এই দুটো অ্যাডজাস্টমেন্ট পরীক্ষার হলে দেখতে পাচ্ছি। অনার্সে যারা স্টুডেন্টরা আছিস তোরা একদম পুরো নোট করে নে, এই দুটো দেবেই অ্যাডজাস্টমেন্ট, এই দুটো অ্যাডজাস্টমেন্ট দেবেই, কিন্তু বলে দিলাম, লিখে নে কিন্তু দেবে এই দুটো অ্যাডজাস্টমেন্ট। আন্ডার ভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পার্টিকুলার এই অঙ্কে দুটো অ্যাডজাস্টমেন্ট, কমন অ্যাডজাস্টমেন্ট দেবেই। এটা আমি বারবার বলছি কিন্তু এই দুটো দেবেই। আমার যদি প্রতিটা অঙ্ক যদি ফলো আপ করি, যে সাজেশন দিয়েছি প্রতিটা যদি 80% সামে এই দুটো অ্যাডজাস্টমেন্ট আমি রেখেইছি, তাহলে এই দুটো এতটাই ইম্পর্টেন্ট, এই দুটো অ্যাডজাস্টমেন্ট এবছরের জন্য। তো কত লিখবো বল? 1,44,000 থেকে 1,14,000 টাকা বাদ দেবো, কত হবে? 30,000 টাকা হয়ে গেল। 30,000 টাকা। তার মানে কি হলো? আমার যত টাকা অ্যাসেট দেখানো উচিত আমি 30,000 টাকা কম দেখিয়েছি। তাহলে কম দেখিয়েছি, কম অ্যাসেটের ভ্যালু কম দেখিয়েছি মানে প্রফিট কমে গেছে, এখন প্রফিটটাকে বাড়াতে হবে, যোগ কর। আর এটা কোন দিন করি? এই ভ্যালুয়েশন শেয়ার কেনার দিন করি। আর শেয়ার কেনার দিন যা যা করি তাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট। তো ক্যাপিটাল প্রফিটে কি 30,000 টাকা বসে? ক্যাপিটাল প্রফিটে কি 30,000 টাকা বসে? কি লিখবি এখানে? এখানে লেখ, এখানে লেখ প্রফিট অন রিভ্যালুয়েশন, লেখ প্রফিট অন রিভ্যালুয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। হয়ে গেল 30,000 টাকা, কোনো সমস্যা নেই। এইবার তুই ভাব, তোর কোম্পানিতে 30,000 টাকা অ্যাসেট বেড়ে গেল। যদি অ্যাসেট বেড়ে যায় তার উপর কি চার্জ করতে হয়? ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। তাহলে এখানে করতে হবে ডেপ্রিসিয়েশনের কাজ করতে হবে। তাহলে আমি কি শিখেছিলাম ডেপ্রিসিয়েশন বের করার জন্য? যে প্রসিডিওর ফলো করেছিলাম সেই প্রসিডিওরেই চলে আসি। কি লিখবি? অন, অন 1,44,000, অন 1,44,000, মানে দুটো ছিল, একটা 1,44,000 আর একটা ছিল 1,20,000। তার মানে কি আমার কত টাকার উপর ডেপ্রিসিয়েশন দেখানো উচিত? একটু ভালো করে বোঝ, ছবিটা এঁকেছিলাম না, এই দেখ, এই দেখ, মানে আমার এখানে এই জায়গাটা যদি একটু হাইলাইট করে দেখাই, দেখ এত অবধি আমার কারেকশন করা হয়ে গেছে। কত অবধি কারেকশন করা? যে গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম, এত অবধি কারেকশন করা হয়ে গেছে। আমাকে করতে হবে কোন পোর্শনটা? আমাকে মেইনলি এই পোর্শনটাও করতে হবে, এই পোর্শন, ঠিক আছে তো? তার মানে এই যে 1,44,000 মার্কেটে অ্যাসেটের দাম কত? 1,44,000। এবার যেদিন শেয়ার কিনেছি তার পরের পোর্শনটা করবি, আগের পোর্শন কিন্তু মিলিয়ে দিলি, আগের পোর্শন তো ঠিকঠাক হয়ে গেল। এখন করতে হবে কি? যেদিন শেয়ার কিনে তার পরের পোর্শন, যেদিন শেয়ার কিনে তার পরে ক মাস বাকি আছে? 6 মাস। তার মানে এই 1,44,000 টাকার উপর 6 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ কর। on 1,44,000 for 6 months, for 6 months কত হচ্ছে করে দেখ?
1,44,000 টাকা ইন্টু 10% ইন্টু 6/12 মানে কত হচ্ছে 5%। করে দেখতে কত হচ্ছে 14,400 হাফ 7,200, তাই হচ্ছে তো। তার মানে এত টাকা আমার শো করা উচিত, অরিজিনাল 7,200 টাকার টেম্পারেচার দেখানো উচিত, আমার 7,200 টাকা টেম্পারেচার দেখানো উচিত, ঠিক আছে। কিন্তু অ্যাকাউন্টেন্ট কতর উপর দেখিয়েছে 1,20,000 উপর দেখিয়েছে, 1,20,000 উপর। লিখো অন 1,20,000 ফর 6 months, 1,20,000 উপর 10% 6/12, তাহলে 12,000 হাফ করলে কত হচ্ছে 6,000, তাহলে কত হলো 1,200 টাকা। ঠিক আছে তো, তাহলে ডেপ্রিসিয়েশন কত হলো 1,200 টাকা। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে 1,200 টাকা তোকে চার্জ করতে হবে, এখন চার্জ করতে হবে 1,200 টাকা। লেখ মাইনাস দিয়ে লেখ আন্ডার চার্জ, কম টাকা চার্জ করা হয়েছে, মানে এই 1,200 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়নি, চার্জ করতে হবে, চার্জ করলে প্রফিট কমবে। কিন্তু এটা কোন পোর্শন করতে হয়, শেয়ার কেনার পরের পোর্শন, মানে রেভিনিউ প্রফিট। লেখ আন্ডার চার্জ ডেপ্রিসিয়েশন কত টাকা বেরোলো, 1,200 টাকা বেরোলো নাকি দেখতো। দেখ আমাদের অ্যান্সার 1,200 টাকাই আছে, দেখতে এখানে অ্যান্সার কি কি আছে দেখে নে, একটু অ্যান্সার গুলো দেখে নে। এই দেখ, এই দেখ টাকা দেখ, এই দেখ 30,000 টাকা এটা মিললো আর এটাও মিললো 1,200 টাকা, দুটো পার্টি মিলে গেছে। যোগ বিয়োগ কর। 21 আর 18 কত হয় 39,000, 39 আর 60 কত হয় 99,000 হচ্ছে 99,000। আর 21 থেকে 1 বাদ দিলে 20, 20 থেকে 200 বাদ দিলে 19,800 টাকা। করে নে, মাইনাস দিয়ে লে জুপিটার লিমিটেড 75%, $74,250 মাইনাস করে দেখতো 24,750, 19,800 ইন্টু 75% কত হচ্ছে 14,850, মাইনাস করে দেখ কত হচ্ছে 4,950। এটাকে বলা হয় কি নেপচুন লিমিটেড, ঠিক আছে। হয়ে গেল তো, এবার চলে আয়। এরপরে কি ওয়ার্কিংস করতাম, কস্ট অফ কন্ট্রোল, কস্ট অফ কন্ট্রোল অফ কোন কোম্পানি, জুপিটার কোম্পানি। পরীক্ষার হলে অবশ্যই বলেছি দাগ কেটে নিবি, হ্যাঁ দাগ কেটে করবি, এটা কস্ট অফ কন্ট্রোল অফ জুপিটার লিমিটেড দাগ কাটবি, ছোট্ট করে নাম একটা দাগ কাটলেও হবে। প্রথমে কি লিখবি, ইনভেস্টমেন্ট ইন শেয়ার। দেখ জুপিটার কোম্পানি কত টাকা ইনভেস্ট করেছে শেয়ারে, জুপিটার কোম্পানির ইনভেস্টমেন্ট কত টাকা ছিল দেখ 2,02,500, 2,02,500, ঠিক আছে। এর থেকে মাইনাস করব কি, এর থেকে মাইনাস করতে সবসময় শিখিয়েছি কি, সব সময় শিখিয়েছি কি, ভালো করে শুনবি মন দিয়ে। ডিভিডেন্ড তো দিয়েছে, কে ডিভিডেন্ড দিয়েছে, জুপিটার আর নেপচুন, নেপচুন ডিভিডেন্ড দিয়েছে, নেপচুন ডিভিডেন্ড দিয়েছে, কে ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে নেপচুন। দেখ আমি কি বলেছিলাম, ডিভিডেন্ড তো দু রকমের হতে পারে, ডিভিডেন্ড একটু তো বলছি, ডিভিডেন্ড দু রকমের হয়, একটা প্রি হয় আর একটা পোস্ট হয়। প্রি ডিভিডেন্ড হলে কি হয়, তোমার ইনভেস্টমেন্টের মূল্য কমে যায়, মানে ইনভেস্টমেন্টের দামটা কমে যায় প্রি ডিভিডেন্ড হলে। তাহলে এখানে কি ডিভিডেন্ড ছিল, প্রি ডিভিডেন্ড ছিল। প্রি ডিভিডেন্ড হলে কি হয়, ইনভেস্টমেন্টের মূল্যটা কমে যায়, ইনভেস্টমেন্টের ভ্যালুটা কমে যায়, ঠিক আছে তো। তার মানে প্রি ডিভিডেন্ড হলে ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যায়, তাহলে এখানে লিখবো কি প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, ঠিক আছে তো। তো স্যার কত টাকা মাইনাস করবো, দেখ না ডিভিডেন্ড কত টাকা ছিল 18,000 টাকা ছিল ডিভিডেন্ড, তা 18,000 টাকা কে দিয়েছে ডিভিডেন্ড, নেপচুন দিয়েছে, নেপচুন দিয়ে টোটাল 18,000 টাকা ডিভিডেন্ড। তার মধ্যে জুপিটার কি 18 পাবে, না না, জুপিটার পুরো পাবে না, জুপিটার মানে 75%। করে দেখ কত হচ্ছে
13,500, এটাই অরিজিনাল নিয়ম, এটা করা উচিত, ঠিক আছে? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে দেখ, অ্যাকাউন্টেন্ট ভুল করে পিএল কে ক্রেডিট করেছে, দেখ অ্যাকাউন্টেন্ট ভুল করে পিএল কে ক্রেডিট করে দিয়ে বলেছে ক্রেডিটেড টু এসপিএল। দেখ নিয়ম কি বলছে, প্রি ডিভিডেন্ড হলে ইনভেস্টমেন্ট কে ক্রেডিট করা উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে পিএল কে ক্রেডিট করেছে, এটা ঠিক করেনি। অর্থাৎ অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, পিএল কে বাড়িয়ে দিয়েছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে পিএল কে বাড়িয়ে দিচ্ছে, যেটা পিএল এ এন্ট্রি করাই উচিত ছিল না। তাহলে তুই কি করলে, রেক্টিফিকেশন হবে, পিএল কে কমিয়ে দে, তাহলে মিটে যাবে। কার পিএল? হোল্ডিং কোম্পানির পিএল। পরে করবো, এটা পরে করবো, মাথায় রাখবে। হয়ে গেল, এত অব্দি হলো। এই দুটো মাইনাস করে কি হচ্ছে বল, 2,02,500, এটা তিনটে শূন্য, 189 টেবিল ছিল। আচ্ছা, এটাকে বলা হয় নেট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় নেট ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার মাইনাস কর ফেস ভ্যালু অফ শেয়ারস, তুমি কতগুলো শেয়ার কিনেছো, 13,500 শেয়ার কিনেছো, 10 টাকা করে হলে 1,35,000, ঠিক আছে। আচ্ছা, আর কি মাইনাস করতাম, ক্যাপিটাল প্রফিট, আর মাইনাস করতাম কি, ক্যাপিটাল প্রফিট। কত বের করলি দেখ, 7,1 বের করছিলাম না, হ্যাঁ 7,4250 মাইনাস কর, করে দেখ কি বেরোচ্ছে, 20,200 মাইনাসে বেরোচ্ছে। আর আমি শিখেছিলাম মাইনাসে বেরোলে তাকে বলে ক্যাপিটাল রিজার্ভ, তাহলে আমাদের ক্যাপিটাল রিজার্ভ বেরিয়ে গেল 20,250 হয়ে গেল। কস্ট অফ কন্ট্রোল বেরিয়ে গেল, ঠিক আছে, কস্ট অফ কন্ট্রোল আমাদের বেরিয়ে গেল। এবার কি করবো, কস্ট অফ কন্ট্রোল পর মাইনরিটি ইন্টারেস্ট, বলে মাইনরিটি ইন্টারেস্ট, নেক্সট ওয়ার্কিংস, like value of shares not yet taken, তাহলে বল টোটাল 18,000 মধ্যে 13,500 শেয়ার নিয়ে নিয়েছে, নিয়ে কত, 4,500 মনে হচ্ছে, দেখ 18,000 মাইনাস 13,500, 4,500 ইন্টু 10 করে হলে 45,000। এবার এর সাথে যোগ করবো কি, ক্যাপিটাল প্রফিট, আর কি যোগ করবো, রেভিনিউ প্রফিট। দেখ অঙ্কে ক্যাপিটাল প্রফিট কত ছিল, খোঁজ, এই দেখ এটা ক্যাপিটাল, এটা রেভিনিউ, 24,750, লেখ 24,750, আর রেভিনিউ প্রফিট দেখ কত বেরিয়েছিল, 4,950, তিনটে যোগ করে দেন, 45,000 প্লাস 24,750 প্লাস 4,950, 74,700, মিলে গেছে স্যার, 74,700, ঠিক আছে তো, হয়ে গেল। লাস্ট ওয়ার্কিংস, consolidated profit and loss and reserve, লেখ লাস্ট ওয়ার্কিংস, লেখ consolidated profit and loss and reserve, ঠিক আছে তো। প্রথমে লিখবো কি, as per balance sheet, লেখ as per balance sheet, ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লসে কত পড়েছিল, দেখ ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লসে কত পড়েছিল, 60,000 টাকা, দেখ প্রফিট অ্যান্ড লসে 60,000 টাকা পড়েছিল, আর রিজার্ভে কত ছিল, 36,000 টাকা। তো এটা কার টাকা নিতে হয়, এটা তো কোনো সমস্যা নেই, কারণ কনসলিডেটেড সবসময় আমরা হোল্ডিং কোম্পানি করি, আর আমি সাবসিডি নেবো না, কিন্তু নেওয়া হয়েই গেছে পিএল আর রিজার্ভ, তাই না। এর সাথে যোগ কর রেভিনিউ প্রফিট, কত বের করেছিলি, দেখ উপরে দেখ,
14,850, 14,850, ঠিক আছে তো? আচ্ছা, এবার কি করব? ওই যে মনে পড়ে প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, হোল্ডিং কোম্পানির অ্যাকাউন্টেন্ট ভুল করে প্রফিট অ্যান্ড লস কে বাড়িয়ে দিয়েছিল, এখন ঠিক করব কি করে? কমাতে হবে। তাহলে মাইনাস কর প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, 13,500। আচ্ছা, আর একটা ছিল আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, দেখ ছিল কি থাকবেই এই এন্ট্রি, এই এন্ট্রিটা সে তুমি অনার্সে পড়ো বা জেনারেলে পড়ো সবার থাকবে এই এন্ট্রিটা, এইটা সবার থাকবে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। কি বলেছে দেখ, লাস্ট লাইন, একদম অঙ্কের লাস্ট লাইনে বলেছে স্টক অফ নেপচুন লিমিটেড, ঠিক আছে? কার স্টকে পড়ে আছে টাকাটা? নেপচুনের স্টকে, নেপচুন, নেপচুন লিমিটেড স্টকে পড়ে আছে। ইনক্লুড 9,600 অন হুইচ জুপিটার লিমিটেড মেড আ প্রফিট 25%। মানে কি বলতে জানিস তো, জুপিটার কোম্পানি নেপচুন কোম্পানিকে গুডস বিক্রি করেছে, তাহলে প্রফিট করছে কে? আরে যে গুডস বিক্রি সেই তো প্রফিট করবে, তাহলে জুপিটার প্রফিট করছে। তো জুপিটার প্রফিট করছে, আর কে কিনেছে? নেপচুন কিনেছে। যে কিনেছে তার গোডাউনে মাল পড়ে থাকে, তার স্টকে মাল পড়ে থাকে, ঠিক আছে তো? কত টাকার স্টকে পড়ে আছে? 9,600 পড়ে আছে, ঠিক আছে তো? আর এটাকে বলেছিল সবসময় অ্যাজিউম করবো এটা সেলিং প্রাইস আছে। আর এখানে কি বলেছে? প্রফিটটা কার উপর বলেছে? কস্টের উপর 25%, কস্টের উপর 25%। তো কস্টের উপর 25% হলে সেলের উপর কত হয়? কষ্টের উপর 1/4, সেলের উপর কত হবে? 1/5, 1/5, তাহলে 1/5, তাহলে সেলের উপর কত হবে বল? কত বললাম? 1/5। তাহলে এই এই যে এটা কি বলে? এটাকে বলা হয় আনরিয়ালাইজ প্রফিট। যেই প্রফিটটা জুপিটার কোম্পানি পাবে না। জুপিটার কোম্পানি পুরো 9,600 টাকা প্রফিটের টাকা কামাতে পারতো যদি, যদি সব কটা মাল বেচে ফেলতে পারতো, ঠিক আছে? নেপচুন যদি সব মাল বেচে ফেলতে পারতো তাহলে পুরো 9,600 টাকা প্রফিট কামিয়ে ফেলতে পারতো, কিন্তু সব মাল বেচতে পারেনি, কিছু মাল পড়ে আছে। যে কটা মাল পড়ে আছে ওর উপর যে প্রফিটটা হয় সেই প্রফিটটা কমাতে পারবে না, এই জন্য বলে আনরিয়ালাইজ, যে প্রফিটটা রিয়ালাইজ করতে পারবে না। তাহলে যে প্রফিটটা রিয়ালাইজ করতে পারবে না, প্রফিটটা কি হবে? এটা কমে যাবে, প্রফিটটা কমে যাবে, প্রফিট থেকে মাইনাস কর আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। 9,600 ইন্টু কত বললাম বল? 25, 1/4 মানে 1/5 হবে। 1920 শেষ। কত হচ্ছে? 58,59230, 430। হ্যাঁ, হয়ে গেল। ব্যালেন্স শিট কর। এরকম অঙ্ক, একটা অঙ্ক পরীক্ষায় চলে আসবে। লেখ কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ জুপিটার লিমিটেড, consolidated balance sheet of Jupiter Limited and its subsidiary of Neptune Limited as on date কত বলে দেখে নাও কে? 31/3/19 নাকি রে? দেখ তো। তুমি কি লিখো? পার্টিকুলার 12-19 হবে। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি 12 হবে। 31/12/19 দেখে নিচ্ছি একবার। হ্যাঁ 31/12/19 হবে। এটা হবে নোট নাম্বার, এটা রুপিস নাম্বার 1, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। নাম্বার 1, শেয়ার হোল্ডার ফান্ড।
এ দিয়ে লেখ শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লেখ রিজার্ভ এন্ড সারপ্লাস। এ দিয়ে লেখ শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লেখ রিজার্ভ এন্ড সারপ্লাস। হয়ে গেল। 2 নম্বর মাইনরিটি ইন্টারেস্ট। 3 নম্বর লেখ কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, কারেন্ট লাইবিলিটিস লিখলাম, তার আন্ডার লেখ ট্রেড পেবেল। টোটাল অ্যাসেটস। ঠিক আছে, 1 নম্বর নন কারেন্ট অ্যাসেটস। 1 নম্বর দিয়ে লেখ নন কারেন্ট অ্যাসেটস। এর আন্ডারে কি লিখতে হয়? কি শিখেছিলাম? প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। লেখ প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, পুরো কথাটা লিখতে হবে। ঠিক আছে তো? তো প্রথমে কি লিখবো? ট্যাঞ্জিবল অ্যাসেটস। তারপর লিখবো কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। আচ্ছা, আর কি ছিল এখানে? ইনভেস্টমেন্ট তো কেটে যাবে, ইনভেস্টমেন্ট লিখবো না। 2 দিয়ে লিখবো কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, 2 দিয়ে লিখলাম কি? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট নামগুলো কি কি আছে দেখ। একটা ছিল এ দিয়ে লেখ ইনভেন্টরি। এ দিয়ে লেখ ইনভেন্টরি। বি দিয়ে লেখ ট্রেড রিসিভেবল। বি দিয়ে লেখ ট্রেড রিসিভেবল ব্যাকেটে ডেটার্স। লাস্ট সি দিয়ে লেখ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে তো? হয়ে গেল টোটাল। এই হচ্ছে ব্যালেন্স শিটের ফরম্যাট। ঠিক আছে তো? এবার লেখ নোটস টু অ্যাকাউন্টস। নিচে লেখ নোটস টু অ্যাকাউন্টস। যেমন দাগ কেটে দিলাম। 1 নম্বর নোট কি লিখতে বলেছি? শেয়ার ক্যাপিটাল লিখতেই হবে এটা। অথরাইজড ডট 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 ইকুইটি শেয়ারস at ₹10 ইচ। কিছু বলেনি, কোশ্চেন মার্ক দিয়ে দেবো। ঠিক আছে, অথরাইজড কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার লিখবো কি? ইস্যুড কমা সাবস্ক্রাইব like issue, subscribe and paid up capital. Issued, subscribe and paid up capital। ঠিক আছে, issued, subscribe and paid up capital কি লিখবো? কোশ্চেনে দেখ তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল আমাদের? দেখতে হবে তাদের প্রত্যেককে। এই দেখ 3,60,000 টাকা ছিল, 10 দিয়ে ভাগ করলে কতগুলো শেয়ার? 36,000টা শেয়ার। এভাবে লিখতে হবে।
36,000 equity shares at the rate rupees 10 each, কত হবে? 3,60,000। 2 নম্বর নোট, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। সাজিয়ে নে, আগে নোটগুলো সাজিয়ে নে, তাড়াতাড়ি হবে। ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছিল, বল ক্যাপিটাল রিজার্ভ কত বেরিয়েছিল? মনে আছে তোদের নিশ্চয়ই, খাতার দিকে থাকা। ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছিল 20,250। 20,250। তারপর লেখ এসপিএল। পরীক্ষার হলে কেউ এসপিএল লিখবি না, ফুল ফর্ম লিখতে হবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কত বেরোলো? 59430। 59430। তারপর কি লিখবো? জেনারেল রিজার্ভ কত বেরিয়েছিল? 30,000 টাকা ছিল মনে হচ্ছে, দেখি তো কত ছিল। 36, সরি 36 ছিল। 36 তিনটে যোগ করে দে। 1,15,680 হয়ে গেল। 2। 3 নম্বর, আচ্ছা এখানে কি ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? একবার দেখে নেওয়া যাক, ক্রেডিটার্স রিলেটেড কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? না, নেই, ইনক্লুড নেই। ডেটার্স ক্রেডিটার্স ইনক্লুড নেই। ডেটার্স ক্রেডিটার্স ইনক্লুড থাকলে ডেটার্স থেকে মাইনাস, ক্রেডিটার্স থেকে মাইনাস, নেই অঙ্কে। আচ্ছা দেখি এবার, এই যে এখানে দেখ ট্রেড পেবেল বলেছিল না, প্রত্যেকে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, প্রত্যেকে দেখতে পাচ্ছিস। দেখ এই নোটস টু অ্যাকাউন্টস এ ট্রেড পেবেল দিয়েছিল, দেখতে ওই ক্রেডিটার্স 60,000, এখানে 42,000 দিয়েছিল। আর এখানে বলছে বিল পেবেল টু জুপিটার লিমিটেড 6,000 টাকা। এবার এখানে আবার কি বলেছিল? বিল রিসিভেবল কিছু বলেছে? যা কিছু দেখা যাচ্ছে না। বিল রিসিভেবল কিছু নেই, কোনো ঝামেলা নেই রে, কোনো ঝামেলা নেই অঙ্কটার মধ্যে। এই যে এখানটায় ছিল কন্টিনজেন্ট লাইবিলিটি অফ জুপিটার লিমিটেড 9,000 টাকা ফর বিল ডিসকাউন্টেড। একটা কন্টিনজেন্ট লাইবিলিটি ছিল 9,000 টাকা, ঠিক আছে তো? আর বিল কত ছিল? বিল ছিল 6,000 টাকা। তো 9 থেকে 6 বাদ দিয়ে কত হবে? তোরা যখন ব্যালেন্স শিট শেষ হয়ে যাবে, নোটস টু অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে, ওখানে একটা ফুট নোট, মানে ওখানে একটা লিখবো কন্টিনজেন্ট লাইবিলিটি কত লিখবো? 9 থেকে 6 বাদ দিয়ে 3,000 টাকা লিখবো। কি কন্টিনজেন্ট লাইবিলিটি অফ জুপিটার লিমিটেড 9 মাইনাস 6 ইকুয়াল টু 3,000 লিখে দেবো। সেটাই লিখে দেবো, 9 মাইনাস 6 3,000 টাকা। কখন করবো ওটা? কিন্তু মানে নোটস টু অ্যাকাউন্টস এর শেষে একদম লাস্ট হবে ওটা, ঠিক আছে? লাস্ট নোট করবো। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখবো, করবো। ট্রেড পেবেল কত হবে? দেখ ট্রেড পেবেল কত ছিল, দেখ ট্রেড পেবেল থেকে দেখা, এই দেখ ট্রেড পেবেল বলতে ক্রেডিটার্স 60 আর 42, আর কিছু না, 1,02,000 লিখতে। 1,02,000, এই এখানটা লিখ, এখানটা লিখ। কত লিখবো? এই যে এখানটা লিখ 1,02,000। ব্যাকেট দেখি যে 60,000 যোগ 42 হলো, ঠিক আছে? হয়ে গেল। শেয়ার ক্যাপিটাল কত ছিল বলতো? একটা 3,60,000, তাই তো? আর বল বল রিজার্ভ এন্ড সারপ্লাস কত বেরোবে? 5,9,430। 1,15,680। 1,15,680। এটা হলো 1 নম্বর নোট, এটা 2 নম্বর নোট। আর মাইনরিটি ইন্টারেস্ট বের করেছিলাম কত? 74,700। 74,700, ঠিক আছে তো? পরীক্ষা হলে যখন করবি না, এখানে লিখে দিবি ওয়ার্কিং নোট। এখানে লিখবি WA, ওয়ার্কিং নোট। ওয়ার্কিং নোট নাম্বার কত ছিল মাইনরিটি ইন্টারেস্ট? আমরা তো নাম্বারিং করিনি, পরীক্ষা হলে নাম্বারিং করে দিবি, সুবিধা হবে তোদের, নাম্বারিং করছিস। ওয়ার্কিং নোট নাম্বার 1 টাকে, এটাকে 1 নম্বর নোট বলবি, স্যার এটা 1 নম্বর নোট। বলবি স্যার এটা 2 নম্বর নোট। আর এটা কি 3 নম্বর নোট। তাহলে ওটা 2 নম্বর নোট থেকে এসে মাইনরিটি ইন্টারেস্ট। টোটাল করে দেখ, টোটাল কর। 6,53,380। 6,52,380। 6,52,380।
আচ্ছা শোন, এবার ট্যানজিবল অ্যাসেটস ওয়ার্কিংস কর, মানে 3 নম্বর নোট, লাইক ট্যানজিবল অ্যাসেটস। কি ছিল অঙ্কে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 60 1,20,000, ঠিক আছে তো? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল? দুটো যোগ কর, 1,20,000 আর 1,08,000 যোগ করে কত ছিল? 2,28,000, তাই তো? দুটো যোগ করে 2,28,000। এবার মনে কর আমাদের 30,000 টাকা অ্যাসেট বেড়ে গেছিল না, আর ডেপ্রিসিয়েশন হয়েছিল কত? 1,200 টাকা। মনে পড়ছে তো? কটাই করলাম? 2,28,000 প্লাস 30,000 মাইনাস 1,200, 56 2,56,800। টোটাল কর, 3 5 আর 2 7 6, 3,76,800। 3,76,800। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কি বলেছিল কোশ্চেনে? গুডউইল বলে দিয়েছিল। ওই 6 আর 24 যোগ করে একবার 30 বসিয়ে দে। ব্যাকে এলে গুডউইল, ইনভেন্টরি। দুটো কোম্পানি ইনভেন্টরি যোগ করে কত ছিল? 70,500 যোগ 60,000 মানে 1,30,500। ওর থেকে একটা ছিল আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, স্টক থেকে মাইনাস কর। 1920 ছিল না, নাকি কত ছিল দেখো? মাইনাস করলে দেখ কত হচ্ছে? 130,500 মাইনাস 1920 কত হচ্ছে? 128,500। 1,28,580 ডেটার, দুটো কোম্পানির ডেটার যোগ করে দে। 30 আর 54 মানে 84,000। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দুটো যোগ করে দে, 27 আর 12 39,000। শেষ। যোগ করে দেখ কত বেরোচ্ছে। 58,380 আর টাকা শর্ট পড়ছে তো, দাঁড়া দেখে নিচ্ছি চারটা কি বলেছে। আচ্ছা দেখ, 6টা কেন শর্ট পড়ছে তার কারণটা দেখে নে, বলে দিচ্ছি কারণটা। 3 নম্বর 4 নম্বর, আচ্ছা নোট তো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে এখানেই দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটায় কি ছিল কোশ্চেনে, এই যে ট্রেড পেবেল ক্রেডিটার্স কত করেছিলাম? 60 আর 42 কত করেছিলাম? 1,02,000। আর বিল পেবেল 6,000 টাকা ছিল। 1,08,000 নেব, মানে আমরা 1,02,000 করেছিলাম, 1,08,000 নেব। কিন্তু কন্টিনজেন্ট লাইবিলিটি যখন করব, তখন 9 থেকে 6 বাদ দিয়ে 3 করব। ঠিক আছে, ওটা 3 করব, কিন্তু এই বিল পেবেলটা নেওয়া হয়নি এখানে। ঠিক আছে, বিল পেবেল 6,000 টাকা নেব। এখানে 6,000 টাকা যোগ করে দেয়, তাহলে কত হচ্ছে? এটা 1,08,000, তাহলে 6,58,380। জাস্ট এখানে একটা নোট দিতে হবে, কন্টিনজেন্ট লাইবিলিটি বলে নোট দিতে হবে, হেডিং দিয়ে কন্টিনজেন্ট লাইবিলিটি, হেডিং দিয়ে কন্টিনজেন্ট লাইবিলিটি।
like contingent liability of Jupiter Limited. Contingent liability of Jupiter Limited. ঠিক আছে, তাহলে কি লিখবো, rupees 3,000 for bill discount. আসলে লিখেই দেবে লাস্ট, ব্যাস আর কিছু হবে না। শেষ হয়ে গেল। মাইনাস তো দেখো না নিশ্চয় না ওটা তো না লিখলেও হবে, না দেখালেও হবে, নর্মাল করলেই হবে।